প্রতিদিন বৌদি আমাকে এক থোকা কাঁচা কলা কিনে আনতে বলতো। আমি এটা দেখে অবাক হতাম যে বৌদি সেই কলা রান্নাঘরে না রেখে তার শোয়ার ঘরে নিয়ে যেত। পরে যখন সে ঘর থেকে বের হতো তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আর বলতো যে কলাগুলো দারুণ ছিল। বৌদির এই অদ্ভুত রহস্য জানার জন্য একদিন আমি আমার ভাইকে বৌদির ঘরে লুকিয়ে থাকতে বললাম। পরে যখন ভাই সেই ঘর থেকে বের হলো তখন সেও খোঁড়া ছিল। তাকে খোঁড়াতে দেখে আমি হতবাক হয়ে যাই, কারণ আজকে আবার আরতি বৌদি আমাকে এক থোকা কাঁচা কলা আনতে বলেছে। আমি দোকান থেকে কলা নিয়ে পৌঁছানোর সাথে সাথে বৌদি আমার থেকে কলার থোকাটা নিয়ে তার ঘরে চলে গেল। আমি মনে মনে ভাবছি, বৌদির কি যে হলো। আধ ঘন্টা পরেই দাদা অফিস থেকে বাড়ি ফিরে এলো। সে আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে, কারণ তার শরীর ভালো নেই। আমি ঘরেই বসেছিলাম, হঠাৎ এই সময় দাদাকে আসতে দেখে খুব চিন্তায় পড়ে গেলাম। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা তুই ঠিক আছিস তো? দাদা বলল যে আমি ঠিক আছি, কিছুক্ষণ আরাম করলেই সুস্থ হয়ে যাব। দাদা তার ঘরে গিয়ে দেখে যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দাদা বাইরে থেকে দরজায় ধাক্কা দিল, কিন্তু বৌদির কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দাদা আমাকে জিজ্ঞেস করল যে আরতির কি হয়েছে, দরজা বন্ধ করে রেখেছে কেন? আমি বললাম বৌদি হয়তো ঘুমিয়ে পড়েছে। দাদা দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বলল, আরতি তাড়াতাড়ি দরজাটা খোলো। কিন্তু বৌদির কোনো সাড়া শব্দ নেই। আমি দাদাকে বললাম, দাদা তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি বৌদিকে ডাকছি। দাদা চলে যাওয়ার পর আমি দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বৌদিকে ডাকলাম। বৌদি দরজা খোলো, দাদার শরীর ভালো নেই, দাদা একটু বিশ্রাম নিতে চায়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না, ভেতরটা একেবারে নিস্তব্ধ। আমি দাদার কাছে গিয়ে বসে বললাম, বৌদি হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই আমাদের ডাক শুনতে পাচ্ছে না। তুমি বরং আমার ঘরেই কিছুক্ষণ বিশ্রাম করো। দাদা খুব রেগে গেল এবং বলল, না থাক, তুই শুয়ে পড়, আমি ঠিক আছি। বলেই দাদা ড্রয়িং রুমে গিয়ে বসল। কিছুক্ষণ পর দেখলাম বৌদি ঘরের দরজাটা খুলে খোঁড়াতে খোঁড়াতে বাইরে এলো। দাদা রেগে মেগে উঠে দাঁড়িয়ে বৌদিকে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখেছিলে কেন? তুমি কি ভুলে গেছো যে আমি আমার ছোট দুই ভাই বোনকে তোমার ভরসায় রেখে অফিসে যাই? তুমি কি রোজ এমনটাই করো নাকি? তুমি কি এখনও আমার ভাই বোনদের নিজের করে নিতে পারোনি? আমি একটা 16 বছরের মেয়ে হয়েও দাদার রাগ দেখে ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে দাদাকে বললাম, দাদা তুমি ভুল বুঝছো, বৌদি আমাদের খুবই ভালোবাসে, সে আমাদের বড় দিদির মতো আগলে রাখে। আজ হয়তো বৌদির শরীরটা খারাপ, তাই ঘরে শুয়েছিল। দাদা আমার মাথায় আদর করে হাত বুলিয়ে দিয়ে তারপরে ঘরে চলে গেল। বৌদির দিকে তাকিয়ে তার চোখে জল দেখতে পেলাম। বৌদি আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ গীতা। আমি বললাম, বৌদি এসবের দরকার নেই, তুমি এখন রান্নাঘরে চলো, তাড়াতাড়ি রান্না করতে হবে। দাদার শরীরটা ভালো নেই, তাই পাতলা করে কলার ঝোল বানাবো। বৌদি এক মুহূর্তের জন্য চুপ করে থেকে তারপরে বলল, কলা তো আমি ফেলে দিয়েছি, তুমি ঘরে গিয়ে পড়তে বসো, আমি রান্না করছি। এই বলেই বৌদি খোঁড়াতে খোঁড়াতে রান্নাঘরে চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বৌদি মিথ্যা কথা কেন বলল আমাকে? আমি নিজের চোখে দেখেছি যে বৌদি কলা নিয়ে ঘরে গেল, তাহলে সে কাঁচা কলা ফেললো কোথায়? আর পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দিল কেন? যাই হোক, আমি ঘরে এসে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার ভাই অর্পণও ঘুম থেকে উঠে পড়েছে। আমি রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করলাম। আজ বৌদিকে একটু চিন্তিত আর অন্যমনস্ক দেখাচ্ছিল। কিছুক্ষণ পর দাদা রান্নাঘরে এসে বৌদির সাথে খুব সুন্দরভাবে কথা বলল। আমি ফটাফট কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে দাদার সাথে বেরিয়ে গেলাম। প্রতিদিন দাদা অফিসে যাওয়ার পথে আমাকে কলেজে ড্রপ করে দিত। আমি আর অর্পণ একই কলেজে পড়তাম। অর্পণের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু আমার পরীক্ষা আরও 3 মাস পরে হবে। ফেরার সময় আমি বাসে করে কলেজ থেকে ফিরতাম। আজ বাড়িতে এসেই আমার মনে হলো যেন বৌদি আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমি বাড়িতে পৌঁছাতেই বৌদি বলল, গীতা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আমাকে এক থোকা কাঁচা কলা এনে দাও। এই বলেই বৌদি টাকা আনতে ঘরে গেল, আর আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বৌদির কাছে এলাম। বৌদি আমাকে টাকা দিলে আমি সেই টাকা দিয়ে এক থোকা কাঁচা কলা কিনলাম। কলা কিনে এনে বৌদিকে বললাম, বৌদি আজকে তুমি আমাদের জন্য কলা দিয়ে মাছের ঝোল রান্না করো। এ কথা শুনেই বৌদির মুখের রং পাল্টে গেল, কিন্তু বৌদি মাথা নাড়িয়ে ঘর থেকে চলে গেল। আমি লুকিয়ে দেখতে চাইলাম বৌদি আজ আবার কাঁচা কলা নিয়ে নিজের ঘরে যায় কিনা। কিছুক্ষণ পরে দেখলাম বৌদি কলা নিয়ে ঘরে ঢুকলো, আর আমি নিজের ঘরে এসে পড়তে বসলাম। বিকেলে দাদা বাড়ি আসার সময় বৌদি, অর্পণ আর আমার জন্য বিরিয়ানি নিয়ে এলো। আমরা রাতে সবাই মিলে একসাথে বিরিয়ানি খেলাম।
পরের দিন সন্ধ্যায় দাদার আসার আওয়াজ পেয়ে বৌদিও ঘর থেকে বেরিয়ে এলো। আজকে সে আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বৌদি তো দুপুরে ঠিকই ছিল, এখন আবার তার কি হলো যে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করেছে? প্রথমে আমার মনে হলো যে বৌদি নাটক করছে, কিন্তু যখন বৌদির মুখের দিকে তাকালাম তখন বুঝতে পারলাম যে সত্যিই তার খুব কষ্ট হচ্ছে। আমি বৌদিকে জিজ্ঞেস করলাম, তোমার পায়ে কি হয়েছে বৌদি? কিন্তু বৌদি আমার কথার কোনো উত্তর দিল না। দাদার খুব খিদে পেয়েছিল, তাই বৌদি চটপট রান্নাঘরে গিয়ে দাদার জন্য খাবারের ব্যবস্থা করতে লাগলো। আমি প্রায়ই বৌদিকে রান্নাঘরের কাজে সাহায্য করতাম। আজও বৌদিকে সাহায্য করতে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে বৌদিকে বললাম, আমার পেটটা ভালো মনে হচ্ছে না, তুমি আমার জন্য কাঁচা কলার পাতলা ঝোল রান্না করো। কিন্তু বৌদি বলল, আজ রাতে ডিমের কারি বানিয়েছি, কলাগুলো পোকা ছিল, তাই তো আমি অনেক আগেই ফেলে দিয়েছি। বৌদির কথা শুনে অবাক হয়ে রেগে মেগে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। ঘরে এসে দেখি অর্পণ তার ফার্স্ট ইয়ারের বই খুলে বসে আছে। আমি তাকে বললাম, পরীক্ষার আগে তো তুই ভুল করেও বই খুলতি না, যখন পড়ার দরকার ছিল তখন তো তুই পড়তিস না, এখন পড়ার নাটক করে কি হবে? এই বলে আমি অর্পণের বইটা কেড়ে নিতে গেলে সে বইটা আমার দিক থেকে সরিয়ে নিয়ে বলল, তুই সব সময় আমার ব্যাপারে কেন মাথা গলাস? তুই আমার মা না দিদি, তুই আমার থেকে মাত্র 2 বছরের বড়, তুই আমার সব ব্যাপারে নাক গলাস, এটা আমি মোটেও পছন্দ করি না। আমার প্রতি অর্পণের এরকম ব্যবহার আশা করিনি। সে আগে কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। আমি ঘর থেকে বেরিয়ে দাদার কাছে এসে বসলাম। দাদা আমাকে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করল, কিন্তু তখনও আমার মন বৌদির দিকে পড়েছিল। হঠাৎ দেখলাম বৌদি দাদার কাছে আসছে। সে ঠিকভাবে হাঁটার খুব চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছি যে সে খোঁড়াচ্ছে। দাদা আমাকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করল, তোর কি হয়েছে? আমি দাদাকে বললাম যে অর্পণ আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমার কথা শুনে দাদা রেগে জোরে অর্পণকে ডেকে বলল, অর্পণ, তুই সারাদিন ঘরের ভেতর বসে কি করিস? বাইরে এসে এখানে আমাদের সাথে বস। দাদার গলা শুনে অর্পণও হঠাৎ করেই রেগে গেল আর বলল, তোমরা সব সময় সবাই মিলে আমাকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিচ্ছ। তুমি বলছো ঘরে না বসে বাইরে এসে বসতে, বৌদি বলছে তাকে দোকান থেকে বিভিন্ন জিনিস এনে দিতে। আমি কি সারা জীবন তোমাদের ফাই ফরমাস কাটতে থাকবো? নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবো না? অর্পণের কথা শুনে দাদা খুব অবাক হয়ে অর্পণের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে অর্পণকে বোঝাতে লাগলো। দাদা অর্পণকে বলল, তুই তো জানিস আমি কখনো তোর উপর রাগ দেখাইনি, তোকে কখনো বকাঝকা করিনি, তাহলে তুই রেগে আছিস কেন? কিছুক্ষণ পর অর্পণ আমার কাছে ক্ষমা চেয়ে আবার ঘরে চলে গেল। দাদা বৌদিকে ডেকে জিজ্ঞেস করল, আরতি, অর্পণ আজকাল এত রেগে থাকছে কেন? ওর কি হয়েছে? এটা শুনে বৌদি একটু ভয় পেয়ে গেল। তার মুখের রং পাল্টে গেল। বৌদি বলল, ও সারাদিন একা একা ঘরে বসে থাকে, তাই আমি ওকে কয়েকবার বলেছিলাম আমাকে রান্নাঘরের কাজে সাহায্য করতে, তাতে ওর মনটাও ভালো থাকবে। আর হয়তো ওর আমার এই কথাটা পছন্দ হয়নি। দাদা কিছু একটা ভাবতে থাকলো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে বৌদি আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। ব্যাপার এতটাও সহজ না। পরের দিন দাদা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এলো, সঙ্গে অর্পণের জন্য কিছু গল্পের বই আর নভেলস নিয়ে এলো। দাদা অর্পণকে এসব জিনিস দিয়ে বলল, আজকের পর থেকে তুই আর বাড়িতে বোর হবি না। দাদা আমার জন্য একটা লুডো কিনে এনে সেটা আমাকে দিয়ে বলল, তুই আর তোর বৌদি একসাথে বসে লুডো খেলে সময় পার করবি। এতে আমিও খুব খুশি। অর্পণের ঘরে গিয়ে দেখি সেও খুব খুশি। তার জন্য দাদা কিছু মজাদার গল্পের বই নিয়ে এসেছে। অর্পণ বলল, দিদি, এবার থেকে আমি গল্পের বই পড়ব আর তুই মন দিয়ে পড়াশোনা করবি। একদিন রাতে আমি বই পড়ছিলাম, হঠাৎ দেখি বৌদি তার ঘর থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে ছাদে চলে গেল। আমি মনে মনে ভাবছি, বৌদি এত রাতে ছাদে গেল কেন? পড়া থেকে আমার মন উঠে গেল। প্রায় 1 ঘন্টা পর বৌদি ছাদ থেকে নেমে এলো। বাড়িতে এসব কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। পরের দিন যখন আমি কলেজ থেকে ফিরলাম, তখন বৌদি আমাকে টাকা দিয়ে 1 থোকা কাঁচা কলা কিনে আনতে বলল। আমি জামা কাপড় পাল্টাতে যখন ঘরে গেলাম, তখন দেখলাম অর্পণ আবার ফার্স্ট ইয়ারের বই নিয়ে বসে আছে। আমাকে দেখে সে চমকে উঠে তাড়াতাড়ি বইটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ঠিক করলাম আগে বৌদির জন্য কলা এনে দেই, তারপরে অর্পণের সাথে কথা বলবো। আমি বৌদির জন্য কলা কিনে আনলে বৌদি আমার সাথে কোনো কথা না বলেই সেটা নিয়ে চুপচাপ ঘরে চলে গেল। ঘরে ঢুকেই বৌদি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। আমি অর্পণের খোঁজ নেওয়ার জন্য ঘরে গেলে অর্পণ আমাকে বলল, দিদি, তুই রোজ রোজ বৌদিকে কলা এনে দিস না। আমি অর্পণকে জিজ্ঞেস করলাম, সে এরকম কথা কেন বলছে? তখন অর্পণ উঠে এসে আমার কানে কানে যা বলল তা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি অর্পণের কথা ফেলতেও পারছি না।
কারণ সে এখন সারাদিনই বাড়িতে থাকে, আর বৌদি সারাদিন বাড়িতে কি কি করে সেটা ওরই ভালো জানার কথা। আমি অর্পণকে বললাম সে যেন এখনই এই কথাটা দাদাকে না বলে, আগে আমি পুরো ব্যাপারটা যাচাই করে দেখি। কিছুক্ষণ পর অর্পণ ছাদে চলে গেল, আর আমিও পড়তে বসলাম। কিছুক্ষণ পর দেখি বৌদি খোঁড়াতে খোঁড়াতে তার ঘর থেকে বেরোচ্ছে। আমি বৌদিকে জিজ্ঞেস করলাম যে আমি যে কলার থোকাটা এনেছি সেটা কোথায়। বৌদি বলল সেগুলো তো আমি ফেলে দিয়েছি, কলাগুলোতে পোকা ছিল। এই কথা শুনে আমি অবাক হলাম, কারণ আজ আমি দেখে শুনে ভালো কলা এনেছি, কিন্তু বৌদি কেন বলছে পোকা ছিল কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর বৌদিকে বললাম, বৌদি অর্পণ তো ছাদে গেল। এটা শুনে বৌদি সঙ্গে সঙ্গে ছাদে চলে গেল, আর আমি আমার বইটা খুলে পড়তে বসলাম। এই দুজনে আমাকে পাগল করে ছাড়বে। অনেকক্ষণ পরেও বৌদি যখন নেমে এলো না, তখন আমিও ছাদে দেখতে যাচ্ছিলাম তারা দুজনে ছাদে কি করে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি বৌদির গলার আওয়াজ পরিষ্কার শুনতে পেলাম। বৌদি অর্পণকে খুব বকছিল, আর অর্পণ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি ছাদে গিয়ে পৌঁছালে আমাকে দেখেই বৌদি চমকে ওঠে। সে অর্পণকে বলল, তুমি কেন আমার সাথে লুডো খেলতে চাইছো না? অর্পণও মাথা উঠিয়ে জোর করে হাসার চেষ্টা করল। আমি হতবাক হয়ে বেশ কিছুক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে রইলাম। এরপরে আমি অর্পণের হাত ধরে তাকে নিচে নিয়ে এলাম। নিচে এসে আমি অর্পণকে জিজ্ঞেস করলাম, বৌদি তোকে বকছিল কেন? অর্পণ বলল, বৌদি কেন আমাকে বকবে? বৌদি তো আমাকে খুব ভালোবাসে। অর্পণের কথা শুনে আমি তখনকার মতো চুপ করে গেলাম। আমার মাথায় একটা বুদ্ধি এলো, আগে বৌদির কাঁচা কলার রহস্য জানি, তারপরে অর্পণের ব্যাপারটা দেখা যাবে। আমি অর্পণকে বললাম, অর্পণ, আমার তোর একটা সাহায্য লাগবে। আমি বৌদির ব্যাপারে সব কিছু নিশ্চিতভাবে জানতে চাই। কালকে আমি যখন বৌদির জন্য কলা কিনে আনবো, তখন তুই চুপি চুপি বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়বি, আর লুকিয়ে লুকিয়ে দেখবি যে বৌদি সত্যি সত্যি সেই কলা ফেলে দেয় কিনা, আর ফেললেও কোথায় ফেলে, আর বৌদি কেন খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসে সেটাও আমার জানা দরকার। অর্পণ একটু হেসে বলল, দিদি আমি তোর সাথে আছি। পরের দিন কলেজ থেকে ফেরার আগেই আমি সব প্ল্যানিং করে নিলাম। আমি বাড়িতে এসে দেখি বৌদি আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমি আসার সাথে সাথে বৌদি আমাকে এক থোকা কাঁচা কলা কিনে আনতে বলল। আমি ঘরে গিয়ে আমার জামা কাপড় চেঞ্জ করতে করতে অর্পণকে সব কিছু বুঝিয়ে দিলাম যে ওকে কি কি করতে হবে। আমি ওকে বললাম, আমি যখন কলা এনে বৌদিকে ডাক দেব, তখনই তুই তার ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়বি। আমি বাইরে বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরে আবার বাড়িতে এসে বাইরে দাঁড়িয়ে বৌদিকে ডেকে বললাম যে, বৌদি কলার দাম এখন বেড়ে গেছে, আরও কিছু টাকা লাগবে। বৌদি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এর মধ্যেই অর্পণ বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়ল। আমি কলা কিনে এনে বৌদিকে দিলাম। বৌদি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ঘরে চলে গেল। আমি খুব অস্থির হয়ে বাইরে ঘোরাফেরা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর বৌদির ঘরের দরজাটা খুলে বৌদি খোঁড়াতে খোঁড়াতে বাইরে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। বৌদির কিছুক্ষণ পরেই অর্পণ বেরিয়ে এলো। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে অর্পণও খোঁড়াচ্ছে। আমি অর্পণের হাত ধরে তাকে জিজ্ঞেস করলাম, তুই কি কিছু দেখতে পেলি? অর্পণ বলল, আমি তোকে আগেই বলেছিলাম বৌদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে কোথাও বেরিয়ে যায়। আজকেও আমি সেটাই দেখলাম। তুই তো আগের দিন আমার কথা বিশ্বাসই করতে চাইছিলি না। বৌদি যে জানালা দিয়ে বাইরে বের হয় সেই জানালাটা খুব ছোট, সেখান থেকে বেরোতে গিয়েই তার পায়ে চোট লাগে, আর সেই কারণেই বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আজ আমিও সেই জানালাটা দিয়ে বাইরে বেরিয়ে বৌদির পিছু নিতে চেয়েছিলাম, আর তাতেই আমার পায়েও চোট লাগে, আর সেই কারণেই আমি আর বৌদির পেছনে যেতে পারিনি। আমি অর্পণকে বললাম, অর্পণ তুই আমাকে মিথ্যা বলছিস না তো? অর্পণ বলল, না দিদি, তুই আমাকে বিশ্বাস কর। তখন আমি অর্পণকে বললাম, অর্পণ কথা দে যে তুই এই ব্যাপারে দাদাকে কিছুই বলবি না। অর্পণ বলল, আমি পাগল নাকি যে এই সব কথা দাদাকে বলবো? আমি কখনোই চাই না যে দাদার সংসার ভেঙে যাক আর বৌদি এ বাড়ি ছেড়ে চলে যাক। আমি অর্পণকে একটা গল্পের বই দিয়ে বললাম, এই বইটা খুব ভালো, তুই এটা পড়িস। আমি অর্পণের মনটা অন্যদিকে ঘোরাতে চাইছিলাম, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না যে দাদাকে এই কথাটা বলা উচিত কিনা। এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ দাদার চিৎকারের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি দৌড়ে নিচে এসে দেখি দাদা, বৌদি আর অর্পণ কথা বলছে। দাদা অর্পণের উপর খুব রেগে আছে। আমার মনে হচ্ছে অর্পণ হয়তো দাদাকে সব কিছু বলে দিয়েছে, আর তাই দাদা রেগে গেছে। আমাকে দেখে দাদা বলল, গীতা, আমি তোকে খুব চালাক চতুর মেয়ে ভাবতাম, তুই তো ওকে সামলাতে পারতি। আমি অবাক হয়ে দাদাকে জিজ্ঞেস করলাম, কেন, অর্পণ কি করেছে? তখন আমি দাদার চোখে জল দেখতে পেলাম। দাদা বলল, তুই ওকে জিজ্ঞেস কর যে ছাদে ওটা কে ছিল, ও কার সাথে দেখা করতে ছাদে গিয়েছিল। কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম।
বৌদি এগিয়ে এসে বলল, উত্তম, তুমি কোনো প্রমাণ ছাড়া ছেলেটাকে এভাবে দোষ দিতে পারো না। ও বাচ্চা ছেলে, ঠিক শুধরে যাবে, চিন্তা করো না। দাদা রেগে বৌদিকে বলল, আরতি, আমি তোমাকে বিয়ে করার আগেই বলেছিলাম যে এই দুজন শুধু আমার ভাই বোন নয়, ওরা আমার কাছে আমার সব কিছু। তোমাকে ওদের দিদি হয়ে উঠতে বলেছিলাম, তুমি ওদের কি শিক্ষা দিয়েছ? আমি অর্পণের হাত ধরে ঘরে নিয়ে এসে ওকে জিজ্ঞেস করলাম, অর্পণ, এসব কি হচ্ছে? তুই আমাকে সব কথা খুলে বল। অর্পণ আমাকে বলল যে বৌদি চায় না যে আমরা দুজন এই বাড়িতে থাকি, তাই বৌদি ইচ্ছা করে এসব করছে যাতে আমরা দাদার চোখে ছোট হয়ে যাই। অর্পণের কথা শুনে বৌদির উপর আমার খুব রাগ হলো। আমি বললাম, তুই কোনো চিন্তা করিস না, যে লোকের ক্ষতি করতে চায় সে নিজেই নিজের জালে ফেসে যায়। পরের দিন যখন আমি দাদার সাথে কলেজ যাচ্ছিলাম, তখন দেখলাম দাদা খুব চুপচাপ হয়ে বসে আছে। দাদার চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি দাদাকে বললাম, দাদা, আজকে তুমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আমাকে কলেজে নিতে এসো। আজ একটা সত্যি তোমার সামনে তুলে ধরতে চাই। দাদা কিছু না বলে চলে গেল, কিন্তু আমি নিশ্চিত হলাম যখন দাদা ঠিক সময়েই আমাকে কলেজ থেকে নিতে এলো। আমি আর দাদা বাড়ির দিকে এলাম। বাড়িতে ঢোকার আগেই আমি দাদাকে বললাম, দাদা, তুমি বাইরেই দাঁড়াও, যতক্ষণ না আমি ইশারা করছি ততক্ষণ তুমি বাড়ির ভেতরে ঢোকো না। দাদা বলল, ঠিক আছে। আমি বাড়ির ভেতরে গেলাম আর বৌদি আমাকে কলা আনার জন্য টাকা দিল। আমি যখন কলা কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে এলাম, তখন দাদা আমার কাছে এসে জিজ্ঞেস করল, ভেতরে কি চলছে? আমি দাদাকে বললাম, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি ঠিক সময় মতো তোমাকে ডেকে নেব, তখন সবটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি কলা কিনে এনে বাড়িতে ঢুকলাম। বৌদি আমার হাত থেকে কলা নিয়েই তার ঘরে চলে গেল। আমি এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। আমি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দাদাকে ডেকে আনলাম। এরপরে দাদাকে বললাম, দাদা, তুমি তোমার ঘরের দরজাটা খোলো। দাদার কাছে একটা এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে দাদা ঘরের দরজাটা খুলল। দরজা খুলে ভেতরে গিয়ে দেখা যায় বৌদি ঘরের ভেতরে নেই, আর ঘরের ছোট্ট জানালাটা খোলা। আমি আর দাদা জানালার কাছে এসে দেখি বৌদি তাড়াতাড়ি হেঁটে কোথাও একটা যাচ্ছে। দাদা ওই জানালাটা দিয়ে বেরিয়ে গেল। আমি আর ভাইও অনেক কষ্টে সেই জানালাটা দিয়ে বাইরে বেরিয়ে আসি। আমরা তিনজনে বৌদির পিছু নিলাম। বৌদির পেছন পেছন যেতে যেতে আমরা একটা ফাঁকা জায়গায় এসে পড়ি, যেখানে একজন নামকরা সাধু বাবা থাকতেন। জোরে জোরে হাঁটতে হাঁটতে হঠাৎ বৌদি পেছনে ফিরে আমাদের তিনজনকে দেখে থমকে দাঁড়ালো। আমাদের দেখে বৌদির মুখের রং পাল্টে গেল। দাদা এগিয়ে গিয়ে বৌদির হাত ধরে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। দাদার রাগ দেখে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। বাড়ি এসে দাদা বৌদিকে বলল, আরতি, আজ আমি নিজের চোখে সবটা দেখেছি, তাই আমাকে মিথ্যা বলে কোনো লাভ হবে না। তাই আমাকে সত্যি কথাটা বলো, এসব কি চলছে? বৌদি বলল, উত্তম, ভগবান জানে আমি তোমার এই ভাই বোনকে নিজের ভাই বোনের মতোই ভালোবাসি, কিন্তু তুমি ওদের জন্য আমাকে সন্দেহ করছো, মাঝে মাঝে ওদের জন্য আমাকে দু চার কথা শুনিয়েও দিতে। এসব দেখে আমার মনে হয়েছিল যে তুমি হয়তো আমাকে ভালোবাসো না। আমার মনে হয়েছিল তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো আর আমাকে খুব শিগগিরই ডিভোর্স দিয়ে দেবে। আমি এই বিষয়টা নিয়ে আমার দিদির সাথে কথা বলি। দিদি আমাকে এই সাধু বাবার কথা বলে। সাধু বাবা নাকি তন্ত্রমন্ত্রের দ্বারা স্বামী বশ করার ব্যবস্থা করিয়ে দেন। তাই আমি তোমার থেকে লুকিয়ে রোজ সাধু বাবার কাছে আসতাম। সাধু বাবা আমাকে বলেছিলেন যে টানা 2 মাস এক থোকা কলা এনে তার উপর তার মন্ত্র প্রয়োগ করে তারপরে সেই কলা নদীর জলে ফেলে দিতে হবে, তাহলেই আমি ফল পাব। আমি 1.5 মাস ধরে এই কাজটা করছি। তুমি আর গীতা বেরিয়ে যাওয়ার পর আমি কলা নিয়ে সাধু বাবার কাছে আসতাম। তাই আমি অর্পণের উপর নজর রাখতে পারিনি। অর্পণ আমাদের পাড়ার ডেঞ্জারাস মেয়ে নমিতার প্রেমে পড়ে। ওরা লুকিয়ে লুকিয়ে দেখা করত আর একে অপরকে চিঠি পাঠাতো। আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই আমি রাতের বেলা ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি অর্পণ বইয়ের মধ্যে রেখে নমিতার চিঠি পড়ছে। সেই চিঠিতে নমিতা তার গভীর ভালোবাসা প্রকাশ করেছিল। আমি অর্পণকে সাবধান করেছিলাম যে তুমি যদি এসব বন্ধ না করো তবে আমি তোমার দাদাকে সব কিছু বলে দেব, তাই সময় থাকতে থাকতে শুধরে যাও। কিন্তু অর্পণ আমাকে নিজের শত্রু ভেবে বসে। আমি ভেবেছিলাম যে 2 মাস পরে যখন আমার ব্রত শেষ হয়ে যাবে তখন আমি অর্পণের উপর ভালো করে নজর রাখব, কিন্তু সেটা শেষ হওয়ার আগেই তুমি সব জেনে গেলে। আমি অর্পণের ঠিকমতো খেয়াল রাখতে পারিনি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি অর্পণের দিকে তাকালে সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দাদা অর্পণের মাথায় হাত বুলিয়ে বলল, নমিতা যদি ভালো মেয়ে হতো তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর সাথে ওর বিয়ে দিতাম, কিন্তু নমিতা খুব খারাপ মেয়ে। কত ছেলের জীবন যে নষ্ট করেছে তার ইয়তা নেই। অর্পণ মাথা নিচু করে দাদার কাছে ক্ষমা চেয়ে বলল যে আমি বাড়িতে খুব একা বোধ করতাম, তাই আমি ভুল রাস্তায় পা দিয়ে ফেলেছি। না হলে নমিতার প্রতি আমার তেমন একটা ফিলিংস নেই। এটা শুনে দাদা নিশ্চিত হয়ে
আমাদের দুজনকে ঘরে পাঠিয়ে দিল। এরপর থেকে দাদা বৌদির খুব খেয়াল রাখত, আর আমাদের সামনে কখনোই বৌদিকে বকতো না। আমিও দাদাকে বললাম যে, দাদা তুমি বৌদিকে কিছু বলবে না, বৌদি আমাদের কাছে আমাদের বড় দিদির মতো। এ কথা শুনে বৌদি আমাকে বুকে জড়িয়ে ধরল। এখন আমাদের বাড়িতে আবার সুখ আর শান্তিতে ভরে উঠেছে। ধন্যবাদ বন্ধুরা।